আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? একটা ক্লাসে আমি তোমাদেরকে আজকে এমন কিছু টেকনিক শিখাবো, ৫টা টেকনিক শিখাবো যার মাধ্যমে এমসিকিউতে ২৫ এ ২৫ তুলতে পারবা তুমি। ৩০ টি এমসিকিউ তুমি ৩০ এ ৩০ টি মার্কে নিশ্চিত করতে পারবা। ভাইয়া, এটা কি আদতে পসিবল? জাস্ট ৫টা টেকনিক, ১০টা মিনিট তুমি আমার সাথে থাকো। এরপরে যদি মনে হয় যে ভাইয়া আপনি যে আজকে ৫টা টেকনিক শেয়ার করলেন, এই ৫টা টেকনিক আমার লাইফে কাজে লাগতেছে না, তুমি আমার এই ভিডিওর নিচে আমাকে বকা দিও। ওকে? তো চলো আমরা শুরু করা যাক। এবং শুরুতে একটুখানি বলে রাখি যে এই টেকনিকগুলো অনুসরণ করেই, এই ৫টি টেকনিক অনুসরণ করেই আমি আমার অ্যাডমিশন টেস্ট লাইফে আমি বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, শুধু জাহাঙ্গীরনগর ছাড়া। কারণ জাহাঙ্গীরনগরে আমি পরীক্ষা দেই নাই। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। আমার অ্যাডমিশন টেস্টের সময়, আমার এইচএসসির সময় সবগুলো জায়গায় এমসিকিউ সলভিং এর ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে এই টেকনিকগুলো। সেগুলোই আজকে শেয়ার করব তোমাদের সাথে। একটা মিনিটও স্কিপ না করে পুরোটা নোট করে নিবা এবং নোট করে তারপরে এপ্লাই করবা। ইনশাআল্লাহ পরীক্ষায় তুমি সর্বোচ্চ একটা মার্ক নিশ্চিত করে। মনে রাখবা, সিকিউ বা সৃজনশীল এইটা কিন্তু আমাদেরকে গড় নাম্বার দেয়। দেখবা সবাই, কেউ খুব ভালো লিখছে সে ৯ পাইছে, যে খুব এভারেজ লেভেলে লিখছে সে ৮ বা ৭ পাইছে। তো সিকিউটা কিন্তু বড় একটা নাম্বার ব্যবধান করে না। সবচেয়ে বড় ব্যবধানটা করে তোমার এমসিকিউ। এমসিকিউ তোমাকে টপার বানিয়ে দেবে, তোমাকে গ্রেড কমিয়ে দেবে খারাপ করলে। তুমি যদি নরমাল পরীক্ষা দাও তুমি ১৬, ১৭, ১৪, ১৫ পাবা। আর তুমি যদি এই ৫টা কৌশল অনুসরণ করো তুমি ২৫-এ ২৫ পাবা ইনশাআল্লাহ। চলো একদম শুরু থেকে শুরু করি। নাম্বার 1, নাম্বার 1 হলো ভাইয়া মেইন বইয়ের স্মার্ট রিডিং। মনে রাখবা, যারা বোর্ড প্রশ্ন সেট করে তাদের সামনে বাজারের কোনো গাইড দেওয়া হয় না, কোনো টেস্ট পেপার দেওয়া হয় না, তাদের সামনে কোনো প্রকার সহায়ক বই দেওয়া হয় না, তাদের সামনে দেওয়া হয় টেক্সট বুক। এমনকি অ্যাডমিশন টেস্টে তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখবা, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন পর্যন্ত ভাইয়া ডিরেক্ট তোমার বোর্ড বইয়ের অনুশীলন থেকে এমসিকিউ তুলে দেয়। তুমি বোর্ড বইটা স্মার্ট রিডিং কি, কিভাবে স্মার্ট রিডিং করতে হবে, কালার পেন রাখবা সাথে, একটা গ্রিন কালার এবং একটা রেড কালার, লাল এবং সবুজ দুইটা কলম রাখবা। রেখে তুমি তোমার টেক্সট বুকটা পড়া শুরু করবা। যেগুলো হচ্ছে একটু বোল্ড করা, একটু ইনফরমেশন আছে, একটু ছক আছে বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেগুলোকে হাইলাইট করে ফেলো। হাইলাইট করে টেক্সট বুকটাকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দাও। তুমি যদি টেক্সট বুকের এই বোল্ড করা শব্দগুলো, সংজ্ঞাগুলো মার্ক করো, বইয়ের ভিতরে যে ছক আছে, তথ্য কণিক আছে, সেগুলোকে মার্ক করতে পারো, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বোর্ড বইয়ের যে অনুশীলনী আছে এবং চ্যাপ্টার শেষে কিছু সারসংক্ষেপ থাকে। যেমন বাংলা প্রথম পত্রে তোমাদের প্রত্যেকটা গল্পের শেষে পাঠ পরিচিতি আছে, কবিতার শেষে পাঠ পরিচিতি আছে। এগুলো থেকে তুমি 100% হুবহু কমন পাবা। তো এটা তোমরা পড়ো না, হুবহু কমন পাবা সেই জায়গাগুলো থেকে। তো এই জায়গাগুলোকে তুমি যদি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়তে পারো, তাহলে দেখবা তোমার এমসিকিউ এর বড় একটা সংখ্যক এই প্রথম কৌশল থেকে, মেইন বই স্মার্ট রিডিং থেকে তুমি কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। সেকেন্ড পয়েন্ট, বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ। মনে রাখবা, প্রতি বছর সেম ধাঁচের প্রশ্ন করে, এমসিকিউ চেঞ্জ হয়। 25 সালের সালে 26 সালের এমসিকিউ মিলবে না। 25 সালে যে এমসিকিউটা আসছিল 26 সালে ওটা আসবে না, কিন্তু ওই টাইপই আসবে। এই টাইপ বোঝার জন্য কি করতে হবে? তোমাকে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। ধরো তুমি ইংলিশে, সাপোজ ইংলিশে তুমি পড়ছো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। পরের বছর আর সুইমিং আসবে না, কি আসবে জানো? ওয়াকিং। মানে জিরান্ডি আসবে, কিন্তু সুইমিংটারে ওয়াকিং বানায় দেবে, জাস্ট একটু ঘুরিয়ে দেবে, প্লেইং বানায় দেবে। তো এই যে একটু চেঞ্জ করে দেওয়া, ধাঁচ কিন্তু সেম আছে, সুইমিংও যা, প্লেইংও তা বা ওয়াকিংও তা, দেখবা স্ট্রাকচার সেম, কিন্তু শব্দ চেঞ্জ করে দিছে। এই জন্য, এবং হুবহু কমন আসে বোর্ড প্রশ্ন থেকে, হুবহু কমন আসে। নাম্বার 1 ছিল স্মার্ট রিডিং টেক্সট বুকের। নাম্বার 2 কি? বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো তুমি বিশ্লেষণ করো, যেটা আমি আমার সময় প্রচুর করতাম। কিভাবে করতে হবে ভাইয়া? বিগত 3 থেকে 5 বছরের বোর্ড প্রশ্ন তোমাকে সমাধান করে ফেলতে হবে। আর এগুলো কেন গুরুত্বপূর্ণ? বোর্ড প্রশ্নের ধরন বোঝা যায় এর মাধ্যমে। বোর্ড প্রশ্নের যে ধরন, সেই ধরনগুলো তুমি এখানে বুঝতে পারবা যে কেমন হচ্ছে। 50 থেকে 60% প্রশ্ন হুবহু বিগত 3-4 বছরের প্রশ্ন থেকে কমন আসবে। এট লিস্ট 60%, 50 থেকে 60% হুবহু কমন পাবা।
এবং থার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ টপিকগুলো, যে হট টপিকস, এটা তুমি নিজেই চিনতে পারবা। তখন তোমার আর নোমান ভাইয়ের সাজেশন খুঁজতে হবে না, সহায়ক স্কুলের সাজেশন খুঁজতে হবে না, তুমি নিজে নিজে সাজেশন বানায় ফেলবা। তুমি যখন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবা, তুমি দেখবা যে এইখানে একটা সুর মেইনটেইন করতেছে, তারা একটা তাল মেইনটেইন করতেছে। প্রতি 1 বছর পর পর একই ধাঁচের প্রশ্ন হচ্ছে, বা 2 বছর পর পর একই ধাঁচের প্রশ্ন হচ্ছে, বা এই চ্যাপ্টার গুলো থেকেই ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসছে, তুমি বের করে ফেলতে পারবা। তাহলে কি করতে হবে ভাইয়া? গুরুত্বপূর্ণ টপিকগুলোকে হাইলাইট করে ফেলতে হবে। এরপরে আসো কৌশল 3 কি? এলিমিনেশন মেথড। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মেথড। এলিমিনেশন মেথডটা কি? সঠিক উত্তর না জানলে সেগুলো আগে বাদ দাও। এলিমিনেশন মেথডটা আমার সবচেয়ে পছন্দের মেথড ছিল অ্যাডমিশন টাইমে। আমার টিচার আমাকে শিখিয়ে দিয়েছিল যে তুমি যেটা পারো না সেটাকে আগে বাদ দাও। ধরো তোমার 4টা অপশন আছে, 4টা অপশনের ভিতরে কোনগুলো 100% হবে না সেগুলো আগে বাদ দাও। ধরো 4টা অপশনের ভিতর 2টা তুমি বাদ দিতে পারলা, তাহলে তোমার জন্য বের করা সহজ হলো। তাহলে এলিমিনেশন পদ্ধতি হচ্ছে বাদ দেওয়া, মানে নিশ্চিত যেগুলো ভুল অপশন সেগুলো আগে কেটে দিবা। কেটে দিয়ে বাকি যে অপশনগুলো থাকবে সেগুলো থেকে তুমি অ্যান্সার করবা। বাকি 2টির মধ্যে যেটা যুক্তি দিয়ে সঠিক সেটা বেছে নাও। কিন্তু তুমি যদি আগে বাদ না দিতে পারো, তুমি 4টার ভিতরেই শুধু ঘুরতে থাকবা, সময় নষ্ট হবে। এই এলিমিনেশন পদ্ধতিটা তোমার অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে, মানে এইটা তুমি অ্যাপ্লাই করবা। এবং শেষ, বহুপদী প্রশ্নের ক্ষেত্রে কোনো একটি ভুল হলে সেটিকে বাদ দেওয়া সহজ। মনে রাখবা বহুপদীর ক্ষেত্রে খেয়াল রাখবা যে অনেক ক্লোজ গুলো থাকে, হ্যাঁ, যেগুলো হচ্ছে বেশি ক্লোজ এগুলো বাদ দিয়ে দিবা। আর হচ্ছে তোমার, আচ্ছা এইটা লাগবে না, জাস্ট এইটা মনে রাখো যে বহুপদী প্রশ্নের ক্ষেত্রে কোনো একটি ভুল হলে পুরো সেটটি বাদ। এটা তুমি খুব সহজে বের করে ফেলতে পারবা। বহুপদী নিয়ে আশা করি তোমার খুব একটা প্রবলেম হবে না, এই এলিমিনেশন মেথডটা যদি তুমি অ্যাপ্লাই করতে পারো। বাদ দেওয়ার পদ্ধতি, ঠিক আছে? যে 4টার ভিতরে এই দুটাই 100% হবে না, ওটা বাদ। আরেকটা কাজ করবা, আচ্ছা আরেকটা কথা একদম শেষে বলবো আমি, সেটা হলো, আচ্ছা এটা দেখি, সময় ব্যবস্থাপনা। 25টির জন্য সময় মাত্র 25 মিনিট। কিভাবে কি করব শোনো। এমসিকিউ হাতে পাওয়ার পর 25টি এমসিকিউর ভিতরে ধরো তুমি প্রথম 3টা পারো না, তুমি ওই 3টা নিয়েই বসে আছো, তোমার 8 মিনিট খোয়াবা, 10 মিনিট খোয়াবা ওই 3টা সলভ করতে। এটা হচ্ছে বোকারা করে। তুমি এমসিকিউটা হাতে পাওয়ার পর তুমি দেখবা এই 25টা, তুমি কোন 12টা 14টা বা 18টা শিওর শট, ওই 14 18 বা যে কয়টা শিওর পারো ওই কয়টা আগে অ্যান্সার করবা। বুঝতে পারছো? তুমি পুরো 25টা থেকে যেগুলো শিওর ওগুলো আগে অ্যান্সার করে ফেললাম। এরপরে কি করবা ভাইয়া? শিওর গুলো অ্যান্সার করার পরে যেগুলো হচ্ছে, তাহলে কিন্তু তুমি দেখো 25টা এমসিকিউ, 25টা এমসিকিউর ভিতরে তুমি ধরো যে ভাইয়া 10টা এমসিকিউ তুমি শিওর পারতেছো, 10টা তুমি শিওর পারো, 10টা না, ধরো তুমি অ্যাটলিস্ট 15টা বা 18টা শিওর পারো, এই 15টা তুমি আগে অ্যান্সার করছো, এই 15টা অ্যান্সার করতে তোমার লাগবে 4 মিনিট। তাহলে তোমার হাতে এখনো আছে কত মিনিট বলো তো? 4 বা 5 মিনিট লাগবে। এই 15টা যে শিওর, এই 15টা যে শিওর পারতেছো এইটা আগে অ্যান্সার করবা, যেগুলো পারো না ওগুলো নিয়ে বসে থাকবা না। এই 15টা অ্যান্সার করে ফেলবা 5 মিনিটে। তাহলে তোমার 25 মিনিটের ভিতর থেকে হাতে আছে আরো কত মিনিট বলো তো? 20 মিনিট। এই 20 মিনিট তোমার কিন্তু আর প্রেসার হবে না, তোমার কিন্তু আর মাথা কাজ করবে না, প্রেসার কাজ করবে না। বাট তুমি যেগুলো পারো না ওগুলোতে আগে বেশি সময় দিতে গেলে শেষ মুহূর্তে যেগুলো পারতা 15টা, এই 15টা তুমি ভুল করে ফেলবা, এলোমেলো করে ফেলবা। এই এলোমেলো করা যাবে না। এইজন্য আগে যেই 15টা পারো সেই 15টা 5 মিনিটে অ্যান্সার করে ফেলো। 20 মিনিট থাকলো। এরপরে দেখো যেগুলো কনফিউজিং এগুলো তুমি ক্লোজলি বের করো, এগুলো নিয়ে রিসার্চ করো। তারপরে তুমি ধীরে ধীরে সেগুলো সলভ করে ফেলো। আগে হচ্ছে পারাগুলো অ্যান্সার করতে হবে, তারপরে কম পারাগুলো অ্যান্সার করতে হবে। শেষে গিয়ে বাকিগুলো এনালাইসিস করে রাইট মনে হলে অ্যান্সার করবা। সহজগুলো আগে দাগানো, কঠিন বা গাণিতিক সমস্যা এগুলো 1 মিনিটের বেশি সময় নষ্ট করা যাবে না। আর শেষ 5 মিনিট হচ্ছে রিভিশন এবং ওএমআর চেক করার জন্য। অনেক স্টুডেন্ট ওএমআর ভুল করে ফেলে। আমি ভুল করতাম, কি ভুল করতাম জানো? এটা অ্যাডমিশন টেস্টে হতো আমার। যদিও তোমাদের এটা এসএসসি লেভেলে হবে না। সেটা হচ্ছে যে প্রশ্নে আছে এমন, প্রশ্নটা এখানে ক, এখানে খ, এখানে গ, এখানে খ। তো এইখানে প্রশ্নে আছে খ, ঠিক আছে? কিন্তু অ্যান্সার শিটে ওএমআর শিটে তো এমন আছে এ বি সি ডি। হ্যাঁ, ধরো এ বি সি ডি। তো এইখানে আমি খ দেখছি, এইখানে আমি যে এটা দাগায় ফেলছি, ডি দাগায় ফেলছি। মানে এটা যেহেতু প্রশ্নের শেষ, এটা হচ্ছে ওএমআর শিটের শেষ, আমি এটা অ্যান্সার করছি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এমসিকিউ আমি এইভাবে ভুল করছিলাম জিকে তে, এবং যার জন্য আমার সিরিয়াল বেশ পিছিয়ে আসছিল এবং আমি আমার পছন্দের সাবজেক্টটা পাইতে আমার অনেক কষ্ট হয়েছে এই জন্য। তো তোমরা এমসিকিউ এটা কি খ নাকি ঘ, এটা একটু খেয়াল রাখবা। খুবই মনোযোগ দিয়ে দেখে
তারপরে তোমার বের করে ফেলতে হবে, মানে এটা হচ্ছে রিভিশন দিতে হবে। আর একটা কথা মনে রাখবা, ভুলেও ওই প্রশ্নে দাগাবা না, প্রশ্নে দাগানো ঠিক না। প্রশ্নে দাগাইয়া পরে এই ওএমআর শিটে দাগায় তুমি ভুল করে ফেলো, যেটা রাইট মনে হবে ডিরেক্ট ওএমআর শিটে দাগায় ফেলবা। আর কনফিউজিং মনে হলে দুইটা ওএমআর শিটে ও দুইটা বক্স পূরণ করা যাবে না। কনফিউজিং মনে হলো, ঠিক আছে, ধরো যে তোমার তো এখানে 4টা করে বক্স, তাই না? তো ধরো যে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি। তুমি চালাক, অনেকে চালাক কি করে জানো, এই হালকা পূরণ করে, ভাবে যে যদি এইটা রাইট অ্যান্সার হয়, মানে দুইটা পূরণ করে হালকা করে, ভাবে যে যদি এইটা রাইট অ্যান্সার হয় তাহলে আমি এখানে ফুল মার্কস পেয়ে যাব। নো, কম্পিউটার খুব স্ট্রিক্টলি দেখে তোমার যদি 0.5%ও পূরণ করে থাকো, মানে কোনো একটা বৃত্তের ভিতরে, কোনো একটা ঘরের ভিতরে তুমি যদি জাস্ট একটা ফোঁটা চিহ্নও দাও, ওটাই সিলেক্ট হয়ে যাবে, ওটাই রাইট অ্যান্সার হিসাবে, মানে কম্পিউটার ওটাকে ডিটেক্ট করবে। এবং যদি দুইটা ঘরে দুটো ফোঁটা দাও, দুইটা ঘরকেই নেবে এবং ওটা ক্রস। মানে তুমি যদি রাইট অ্যান্সার তুমি বৃত্ত ভরাট করেছো, 4টা আছে না, 4টার ভিতরে তুমি রাইট অ্যান্সার বৃত্ত ভরাট করেছো, রাইট অ্যান্সার ধরো বি, তুমি পুরো বি পূরণ করছো, ডিতে জাস্ট একটা ফোঁটা দিছো, তোমার এইটা ক্রস। ক্রস কেন ভাইয়া? কারণ এক্সামিনার দেখবে, কম্পিউটার দেখবে, এটা এক্সামিনার দেখবে না। এবং কম্পিউটার দেখবে যে যে কোনো ওকে এইভাবেই লজিক সেট করা আছে, যে কোনো একটা ঘর বৃত্ত ভরাট করতে হবে, দুটো ঘর বৃত্ত ভরাট করা যাবে না। যখন তুমি দুটো ঘর বৃত্ত ভরাট করতে যাবা, তখন কম্পিউটার সেটাকে ডিটেক্ট করে সেটাকে তোমাকে মাইনাস করে দিবে, সেটার আর কোনো মার্ক তুমি পাবা না। তাহলে বুঝতে পারছো, বৃত্ত ভরাট করার ক্ষেত্রে যেহেতু এটা ওএমআর সিস্টেম, আগের মতো টিক সিস্টেম না, আগে তো মানুষ হচ্ছে লিখতো, কিন্তু লাস্ট প্রায় 10 বা 12 বছর ধরে ওএমআর শিট চলতেছে, আরো আগে থেকে ওএমআর চলতেছে আরো 15-20 বছর ধরে। এই ওএমআর মেশিন আসার পর থেকে কিন্তু এখন আর একাধিক বৃত্তে ফোঁটাও দেওয়া যাবে না, একটা ফোঁটা দিলে মাইনাস মার্ক খেয়ে যাবে। আমি খাইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। এরপরে আসো ভাইয়া, এরপরে যে জায়গাটিতে তুমি আসবা সেটা হচ্ছে কৌশল 5, ওএমআর শিট পূরণের সতর্কতা। এটা তো অলরেডি বলেই ফেলছে, আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, দাঁড়াও। সিরিয়াল ভুল হওয়া থেকে বাঁচতে হবে, 5টি করে প্রশ্ন দেখাতে পারো, বৃত্ত সম্পূর্ণ ভরাট করতে হবে, একটু খেয়াল রাখো। এই ধরো যে এটা হচ্ছে ওএমআর শিট, ঠিক আছে, এ। তোমরা অনেকে কি করো, যে এরকম পূরণ করো, মনে করো এইটুকু করলেই হয়ে গেছে, না, এইটুকু করলে হবে না, পুরোটা ভরাট করতে হবে। মানে আমি তোমাকে একটু বলে দেই, দেখো কত ধরনের ঝামেলা হয়, যেহেতু কম্পিউটার এটাকে রিড করে, কম্পিউটার রিড করে কত ধরনের প্রবলেম হয়। তোমাকে আমি 3 ধরনের প্রবলেম দেখাবো ওএমআর শিটে। ধরো এটা হলো এ বি সি ডি, এ বি সি ডি। তুমি যদি দুটো বৃত্তে হালকা আংশিক আংশিক করে ফোঁটা দাও, তাহলে ক্রস, তুমি এখানে মার্ক পাবা না। তুমি একটাতে, এবার আসো যে তুমি হচ্ছে একটাতে ফুল ভরাট করছো, একদম পুরো ভরাট করছো, পুরো ভরাট করার নিয়ম বোঝো তো, মানে এক ফোঁটাও খালি রাখা যাবে না, একদম সম্পূর্ণটা ভরাট করতে হবে, একদম সম্পূর্ণ ভরাট করতে হবে, একদম এরকম 100% ভরাট করছো, ঠিক আছে। আর একটাতে জাস্ট একটুখানি ভরাট করছে, একটু, এটাও মাইনাস, কারণ আর একটাতে টাচই করা যাবে না। এইবার আসো, জাস্ট একটাই বৃত্ত ভরাট করছো, কি করছো ভাইয়া, একটাই বৃত্ত ভরাট করছো, বাট সেটা পুরো করো নাই, অর্ধেক করছো বা 70% করছো, 80% করছো, তাও তুমি মার্ক পাইবা না। কথা বুঝতে পারছো, এটাকেও 100% করতে হবে, তাহলে এটাও মাইনাস। তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া, তোমাকে তোমাকে যেটা রাইট অ্যান্সার, যেটা রাইট অ্যান্সার সেটাকে হচ্ছে ফুল ভরাট করতে হবে, যেটা রাইট অ্যান্সার সেটা কি করতে হবে, ফুল ভরাট করতে হবে। যদি ফুল ভরাট করতে পারো তাহলে ঠিক আছে, এটাই তুমি ফুল মার্কস পাবা। অনেক স্টুডেন্ট এসে বোর্ডকে গালি দেয়, বলে ইচ্ছাকৃতভাবে পাশের হার কমিয়ে দিয়েছে, আমি তো ঠিকই অ্যান্সার করেছিলাম, আমার তো 30-এর ভিতরে 28টা এমসিকিউ হবে, আমার তো 25-এর ভিতরে 22টা হবে, কিন্তু বাসায় এসে দেখি আমার 16টা হয়ে গেছে। 16টা হয়েছে কেন? কারণ তুমি সঠিকভাবে বৃত্তই ভরাট করতে পারো নাই, তোমার অ্যান্সার করাই ভুল হয়েছে, তুমি একটা আবার সঠিকভাবে করছো, আর একটাতে একটা ফোঁটা দিয়ে দিছো। কারণ এটা তো কম্পিউটার রিড করে, এখানে তো মানুষের কোনো হাতের টাচই লাগে না। ওএমআর শিট যে দেখে এটা সম্পূর্ণ কম্পিউটার দেখে, এখানে মানুষের কোনো হাতের টাচ লাগে না। এইবার আসো, এগুলো ছিল হচ্ছে তোমরা এই 5টি কৌশল ছিল কিভাবে কাজ করবা। এবার আমি আরেকটা বিষয় বলবো,
সেটা হলো কিভাবে এমসিকিউ প্র্যাকটিস করবা। তোমরা কিভাবে শেষ মুহূর্তে সেই এমসিকিউ প্র্যাকটিস করবা তোমার বাসায়, টেস্ট পেপার থেকে কিভাবে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার ক্ষেত্রে একটা রেড কালার পেন, একটা গ্রিন কালার পেন হাতে রাখবা অলওয়েজ, আর একটা ব্ল্যাকও রাখতে পারো। রেখে তুমি আমি যেভাবে প্র্যাকটিস করবো, এটা কিন্তু চমৎকার একটা পদ্ধতি। অনেক স্টুডেন্ট এই কাজটা জানে না, এতে বেশি খরচ হবে না। তুমি 20 টাকা দিয়ে 2টা কলম কিনে নাও, নিয়ে তুমি বসো। অর্ডিনারি স্টুডেন্টরা এক ধাঁচ থেকে শুরু করে, ধরো 200টা এমসিকিউ প্র্যাকটিস করবে, 1 নাম্বার থেকে শুরু করে 200 নাম্বার পর্যন্ত পড়ে। ওরে যদি 7 দিন পরে আবার বলা হয় আবার এটা পড়ো, ও কি করবে, ও 1 থেকে 200 পর্যন্ত আবার পড়বে। কিন্তু টপাররা কি করে জানো? টপাররা একটু স্মার্টলি পড়ে, টপাররা কম পড়ে, ভালো মার্ক পায়। কেন? স্মার্টলি পড়ে। স্মার্টলি পড়াটা হলো, ও একটা কালার পেন রাখে, ও দ্বিতীয়বার এটা সলভ করতে যায় একা একা অ্যান্সার না দেখে। ও দেখলো যে 200টার ভিতরে 125টা পারে, আর বাকি 75টাতে ভুল হচ্ছে। ওই 75টাতে সে হচ্ছে গ্রিন কালার দিয়ে দাগ দিল একবার রিভিশন করার পরে। তৃতীয়বার যখন আবার রিভিশন করতে যাবে, সে দেখবে যে সে 25টা পারে না, আর বাকি 175টা পারতেছে। তৃতীয়বার রিভিশনে যে 25টা পারতেছে না, জাস্ট ওই 25টা রেড কালার দিয়ে দাগাবে। আচ্ছা, ওই প্রথমবার রিভিশন দেওয়ার পরে তৃতীয়বার কিন্তু আর ওই 125টার বেশি 125টা সে পড়বে না। মানে সে শুধু 75টা রিভিশন দিবে, কারণ 200টার ভিতরে 125টা পেরে গেছে, শুধু 75টা রিভিশন দিবে, ওই সবুজ কালির 75টা। তৃতীয়বার কি করবে, যেই 25টা পারে না রেড কালি দেওয়া, তৃতীয়বার রিভিশন দিতে গিয়ে জাস্ট ওই 25টাই পড়বে, বাকিগুলো রিভিশন দেবে না। কারণ টাইম ওয়েস্ট করার দরকার নাই তো, আমাকে আরো সাবজেক্ট রিভিশন দিতে হবে। তো এমসিকিউ পড়ার ক্ষেত্রে, এমসিকিউ প্র্যাকটিস করার ক্ষেত্রে এই হ্যাকসটা তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা। কি ভাইয়া? কালার পেন দিয়ে হাইলাইট করে পড়বা। তাহলে পরীক্ষার আগ মুহূর্তেও তুমি বুঝে যাবা যে কোন এমসিকিউ গুলো যেন আমার একটু দুর্বলতা, ওগুলো আমি রিভিশন করে যাব। পরীক্ষার হলে ঢোকার আগের 2 ঘন্টা তোমার পক্ষে 1000 এমসিকিউ পড়া পসিবল না। তো তোমার পক্ষে ওই 100 এমসিকিউ পড়া পসিবল। পুরো 10টা চ্যাপ্টার থেকে তুমি দেখবা প্রত্যেক চ্যাপ্টারে যে 8টা 10টা করে তোমার রেড কালি দিয়ে হাইলাইট করা ছিল, ওগুলো প্র্যাকটিস করবা। আর আজকের ক্লাসে আমি যেই কথাগুলো বললাম, আমি একটু 1 মিনিটে রিভিশন করি। স্মার্ট রিডিং করবা। মনে রাখবা টেক্সট বুক থেকেই প্রশ্ন হয়। টেক্সট বুকের বাইরে থেকে প্রশ্ন হয় না। টেক্সট বুকের অনুশীলনী থেকে অনেকগুলো এমসিকিউ হুবহু তুলে দেয়। অনেকগুলো হুবহু টেক্সট বুকের অনুশীলন থেকে আসে। এগুলো পারতে হবে। সেকেন্ড কি ভাইয়া? সেকেন্ড বললাম বোর্ড বই। বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো। কারণ বোর্ড প্রশ্ন থেকে 60% পর্যন্ত হুবহু কমন আসে। 50 থেকে 60%। তারপরে আসো ভাইয়া, তৃতীয় নাম্বার কি বললাম? যে তোমাকে টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। টাইমের ভিতরে শেষ করতে হবে। অনেক স্টুডেন্ট আছে পারা জিনিস, ওই যে প্রথম 2-3টা পারে নাই, ওই 2-3টাতে সময় নিচ্ছে 7-8 মিনিট। এই জন্য শেষ মুহূর্তে এসে সে 6টা এমসিকিউ টাচই করতে পারে না, অথচ এই 6টার ভিতরে সে 4টা পারতো 100% শিওর। এই না পারা 2টার পিছনে এত সময় দিয়ে দিছে যে পারা 4টা সে টাচই করতে পারে নাই। মনে রাখবা, আবারও শেষ করার আগে বলতেছি, এমসিকিউ তোমাকে টপার বানাই, আর সিকিউ হচ্ছে গড় মার্ক দেয়। আর এলিমিনেশন যে পদ্ধতিটা বললাম, যে বাদ দিবা, যে কোনো এমসিকিউ তোমার 4টা পদ অপশন আসছে, হ্যাঁ? ধরো যে কাজী নজরুলের জন্মসাল কত, এলিমিনেশন পদ্ধতিটা একটু দেখিয়ে শেষ করি। ধরো কতে আসলো তোমার 1898, খতে আসলো 1750, গতে আসলো 1998, আর ঘতে আসলো 1920। তুমি কি করবা জানো? তুমি হচ্ছে একদম শুরুতে বাদ দিয়ে দিবা যেগুলো হওয়ারই নয়। কারণ তোমার 1920 সালে তো হচ্ছে তার বিদ্রোহী কবিতায় প্রকাশ পাইছে, তার মানে এটা বাদ, এটা প্রথমেই ক্রস, মানে যেটা হবে না। কোনগুলো হবে না শিওর, সেগুলো আগে দাও। ধরো যে এখানে আছে কি 1896 আর 1898, হ্যাঁ, আর বাকি এগুলো আছে, বা আরেকটাতে আছে 1800, বা এটা 1899 দেওয়া আছে, 1899। তো তুমি প্রথমে এই দুটো বাদ দিবা, এটাকে বলে এলিমিনেশন পদ্ধতি। যে আল্লাহ 1700 সাল, মানে যখন পলাশির যুদ্ধ, তখন তো কাজী নজরুলের জন্মই হয় নাই, তাহলে এটা প্রথমেই বাদ, ক্রস। আর 1920 সাল, তখন তো তার লেখাই প্রকাশ, সে তো বিশ্বযুদ্ধ করছে, প্রথম বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করছে, তার মানে এটাও বাদ। এই সময় তার জন্ম তো অনেক আগে হয়েছে, কারণ সে প্রথম বিশ্বযুদ্ধ নিজে অংশগ্রহণ করছে। তার মানে এই যে দুটো প্রথমে বাদ দিতে পারলা, এটারে বলে এলিমিনেশন পদ্ধতি। তাহলে তোমার চাপ কমে আসে পরীক্ষার হলে, তুমি বের করে ফেলতে পারো যে এই দুটো থেকে যে কোনো একটা রাইট অ্যান্সার হবে। তখন তুমি দেখলা যে 1899 সাল
তার জন্মসাল বের করে ফেলতে সহজ হলো। তো এই এলিমিনেশন পদ্ধতিটা তোমরা অ্যাপ্লাই করবা। এই টেকনিকগুলো আমি আজকে যে ৫টা কথা বললাম, ভিডিওটা প্রয়োজনে আবার ফার্স্ট থেকে দেখবা। আমি শর্ট করার জন্য দ্রুত শেষ করছি। আবার ফার্স্ট থেকে দেখবা, এই ৫টা টেকনিক তুমি অনুসরণ করো। ইনশাআল্লাহ তুমিও তোমার এমসিকিউতে সর্বোচ্চ একটা মার্ক নিশ্চিত করতে পারবা। এসএসসির সকল বিষয়ের উপরে সাজেশন এবং অনশট ক্লাস আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে। বিশেষ করে মানবিকের এবং কমন সাবজেক্টের। তোমাদের কোনো বিষয়ের কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে জানাবা, এবং সিকিউ নিয়ে বা শর্ট কোশ্চেন নিয়ে কোনো বিষয়ে কোনো প্রকার প্রবলেম হলে সেটা কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।